প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে কথা বলবো দ্য স্যান্ডস অফ ডি এই পোয়েমটা নিয়ে। তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু এই পোয়েমটা ইনক্লুড করা আছে তোমাদের সিলেবাসে। সুতরাং এই পোয়েমটি থেকে আমরা কোন ধরনের কোশ্চেন পেতে পারি এবং এই পোয়েমটি কীভাবে সহজে এক্সপ্লেনেশন করা যায়, আজকে চলো আমরা সেটা দেখার চেষ্টা করি। প্রথমত বলি, দ্য স্যান্ডস অফ ডি এই পোয়েমটা লিখেছেন চার্লস কিংসলে। তিনি একজন ইতিহাসবিদ এবং তিনি একজন উপন্যাসিক ছিলেন। সব কিছু মিলিয়ে এই চার্লস কিংসলে লেখা দ্য স্যান্ডস অফ ডি এই পোয়েমটার শিরোনাম থেকে কিন্তু আমরা কবিতাটা এক্সপ্লেনেশন করতে পারি। কিভাবে দেখো, দ্য স্যান্ডস অফ ডি বলতে বোঝায় মূলত একটা নদীর বালুচরকে বোঝায়। ডি নামক একটি নদীর বালুচর থেকে মূলত এই কবিতাটার উৎপত্তি, অর্থাৎ কি মূলত দ্য স্যান্ডস অফ ডি এই শিরোনামটি থেকে আমরা কবিতাটাকে আইডেন্টিফাই করতে পারি। চলো, এই কবিতায় দুইটা ক্যারেক্টার আছে। দুইটা ক্যারেক্টার বলতে কি, যে এই কবিতায় মেরি নামে এক তরুণীকে আইডেন্টিফাই করা হয়েছে এবং মেরি নামক একটা ক্যারেক্টার এখানে আছে। সব কিছু মিলিয়ে মেরি এই কবিতায় অগ্রণী ভূমিকা পালন করেছে। কিভাবে দেখো, মেরি একদিন নদীর বালুচরে যায় গরু নিয়ে আসতে এবং তাকে পাঠানো হয় গরু নিয়ে আসতে। কিন্তু একটা পর্যায়ে সে হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে সে নদীর জলে হারিয়ে যায়। অবশেষে তার যে দেহটা তার যে মৃত্যুর পরে তার এই শরীরটা সেখানে যারা বোটম্যান ছিল তারা কিন্তু পেয়েছিল। সব কিছু মিলে এই যে একটা করুণ পরিণতি এবং যে ট্র্যাজেডি এবং যে মিস্টেরিয়াস একটা রহস্যময় যে কাহিনী, সব কিছু মিলিয়ে দ্য স্যান্ডস অফ ডি এই পোয়েমটা মূলত লেখা হয়েছে। এখন চলো আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করবো এবং সেগুলো আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করব, কিভাবে এই কবিতাটা শুরু হয়েছে এবং কিভাবে শেষ হয়েছে এবং কোন ধরনের টোন ইউজ করা হয়েছে। সব কিছু আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমরা প্রথমেই এই পোয়েমটির থিম বা সেন্ট্রাল আইডিয়া দেখার চেষ্টা করব। দ্য পোয়েম টেলস a tragic story of a girl named Mary who dies while doing a simple task. It shows the power of nature, the danger of the sea, and the lasting sorrow of loss. অর্থাৎ কি দ্য পোয়েম টেলস এ ট্রাজিক স্টোরি, এই কবিতায় মেরির যে দুঃখজনক মৃত্যুর কাহিনী, তাই না, সেটা মূলত বলা হয়েছে হোয়াইল ডুইং এ সিম্পল টাস্ক, এবং একটি সাধারণ কাজ করতে যেয়ে কিন্তু সে মূলত তার প্রাণটা হারায়। ইট শোজ দ্য পাওয়ার অফ নেচার, এবং প্রকৃতির যে একটা শক্তি আছে, দ্য ডেঞ্জার অফ দ্য সি, এবং সমুদ্রের যে ভয়াবহতা, অ্যান্ড দ্য লাস্টিং শর অফ লস, এবং শোকের গভীরতা মূলত এই পোয়েমটির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। এরপরে এই পোয়েমটাতে যদি আমরা টোন বা মুড, অর্থাৎ কি ভাব বা মেজাজ যেটাকে আমরা বলি, দ্য টোন ইজ স্যাড অ্যান্ড মিস্টেরিয়াস, অর্থাৎ কি এই কবিতার ভাব বিষণ্ণ এবং রহস্যময়। ইট ক্রিয়েটস এ ফিলিং অর সিম্পিথি অ্যান্ড সরো, এবং এটি পাঠকের মনে দুঃখ এবং সহানুভূতি সৃষ্টি করে। সব কিছু মিলিয়ে এই পোয়েমটার ক্যারেক্টার আছে দুইটা, মেরি অ্যান্ড বোটম্যান বা ফিশারম্যান। অর্থাৎ কি মেরি ইয়ং গার্ল হু গোজ টু ব্রিং দ্য ক্যাটেল হোম বাট ডাইস ইন দ্য স্টর্ম, অর্থাৎ কি সে এক তরুণী যে গরু আনতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যায়, এবং অপরদিকে জেলে বা নাবিক তারা তার মৃতদেহটা খুঁজে পায়। চলো আমরা এবার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করার চেষ্টা করবো। প্রথম যে লাইনটা বলছে, ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এখানে আমরা যদি ইংরেজিতে এক্সপ্লেনেশন করি তাহলে সামন ইজ আস্কিং মেরি টু ব্রিং কাউস ব্যাক হোম, অর্থাৎ কেউ মেরিকে বলছে গরুগুলোকে বাড়িতে নিয়ে আসতে। এরপরে দেখো পরের যে লাইনটা, ঠিক সে লাইনটা তো বলছে অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অর্থাৎ কি রিপিটিশন এগেইন। আমরা একটি বিষয়কে কখন রিপিট করি? যখন একটি বিষয়কে গুরুত্ব আরোপ করা হয়, যে বিষয়টা করতে হবে, কাজটা করা উচিত, তখন কিন্তু আমরা বারবার বলি যে কাজটা তুমি করো, তাই না, যে এই কাজটি করতে হবে, তাড়াতাড়ি যাও, এরকম করে কিন্তু আমরা একটা বিষয় রিপিট করি। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অর্থাৎ কি এখানে রিপিটিশন এগেইন মেক্স দ্য টোন কাম, অর্থাৎ কি এখানে মূলত এই লাইনটার মধ্য দিয়ে দেখানো হয়েছে যে ইট শোজ কেয়ার অর হ্যাবিট, অর্থাৎ কি দ্য স্পিকার রিপিটস দ্য রিকোয়েস্ট, ইট শোজ কেয়ার অর হ্যাবিট, অর্থাৎ কি কথাটি আবার বলা হয়েছে কেন? গুরুত্ব বোঝাতে বা অভ্যাসগত যে একটা সত্য আছে সেটা বোঝাতে। এর পরের লাইনটাও দেখি আমরা, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, আবারও কিন্তু রিপিট করা হয়েছে। এর পরের লাইনটা আমরা খেয়াল করি, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে মেরি হ্যাজ টু ক্রস দ্য স্যান্ডি শোর অফ দ্য ডি রিভার, অর্থাৎ কি মেরিকে ডি নদীর বালুচর পেরিয়ে যেতে হবে সেখান থেকে গরুগুলোকে নিয়ে আসতে। এরপরে আমরা দেখি, দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্রাঙ্ক উইথ ফোম, অর্থাৎ কি এই লাইনটা যদি এক্সপ্লেনেশন করি, দ্য ওয়েস্ট উইন্ড, অর্থাৎ কি পশ্চিম দিক থেকে যে বাতাসটা বইছিল সেই বাতাসটা ছিল অনেক শক্তিশালী, অ্যান্ড ওয়েট উইথ সি ফোম, এবং সব কিছু ভিজে যাচ্ছিল উইথ সি ফোম, অর্থাৎ কি সমুদ্রের ফেনায় সব কিছু কিন্তু ভিজে যাচ্ছিল। এরপরে যে লাইনটা, অ্যান্ড অল এলন ওয়েন্ট শি, এখানে মেরি ওয়েন্ট এলন ইন দ্যাট রাফ ওয়েদার, অর্থাৎ কি সেই যে খারাপ আবহাওয়ায় সেখানে কিন্তু মেরি একাই রওনা হয়েছিল। এই যে বিষয়টা এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে দেখি আমরা,
দ্য ক্রিপিং টাইড কেম আপ অ্যালং দ্য স্যান্ড, অর্থাৎ কি দ্য সি টাইড স্লোলি, অর্থাৎ কি জোয়ারের পানি ধীরে ধীরে কি হচ্ছিল, মুভড আপ ওভার দ্য স্যান্ড, বালুর উপরে উঠে আসছিল। অর্থাৎ কি জোয়ারের পানিটাও সে, অর্থাৎ কি নদীর যে জোয়ারের যে জল সেটা কিন্তু আস্তে আস্তে ফুলে ফুসে বালির উপরে উঠে আসছে আস্তে আস্তে। অ্যান্ড ওয়ার দ্য স্যান্ড, অর্থাৎ কি দ্য ওয়েভস কাভার্ড দ্য স্যান্ড এগেন অ্যান্ড এগেন, অর্থাৎ কি ঢেউ বারবার বালুগুলোকে ঢেকে দিচ্ছে। এর পরের লাইনটা আমরা দেখি, অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, অর্থাৎ কি এখানে হচ্ছে দ্য ওয়েভস কেপ্ট মুভিং ইন সার্কেলস অন দ্য স্যান্ড, ঢেউগুলো বালুর উপর দিয়ে কি হচ্ছে, ঘুরতে থাকতেছিল, ঢেউগুলো বালির উপর দিয়ে ঘুরতেছিল। As far as I could see, যতদূর দেখা যায়, the sand and water spread as far as anyone could see, অর্থাৎ কি যতদূর চোখ যায় শুধু বালি আর পানি, কিছুই যেন দেখা যাচ্ছে না। The blinding mist came down and hit the land, অর্থাৎ কি a thick mist covered the land, it was hard to see anything, অর্থাৎ কি ঘন কুয়াশা নেমে আসলো এবং সবকিছুকে যেন আড়াল করে ফেললো। ঠিক আছে, এরপরে দেখো, and never home came she, অর্থাৎ কি মেরি কি হচ্ছে, মেরি নেভার কেম ব্যাক, শি ড্রাউন্ড, মেরি আর বাড়ি ফিরে আসেনি, সে মারা গিয়েছে। ও ইটস উইডস আর ফিশ অ্যান্ড ফ্লোটিং হেয়ার, সামন লাইকলি সি সামথিং ফ্লোটিং অ্যান্ড ওয়ান্ডার্স এ সোয়ার্ড এ ফিশ অর হেয়ার, অর্থাৎ কি কেউ হয়তো সম্ভব সে হয়তো কোনো জেলে কি হচ্ছে কিছু ভেসে থাকতে দেখে, এক ভাবছে একটা শৈবাল মাছ না চুল, অর্থাৎ কি সমুদ্রের পানিতে অর্থাৎ কি শৈবাল বা হচ্ছে যে মাছ না চুল কি একটা যেন ভাসছে, একজন ফিশারম্যান সেখানে দেখতে পায়। এ ট্রিস আর গোল্ডেন হেয়ার, ইট টুকস লাইক এ গ্লক অফ গোল্ডেন হেয়ার, অর্থাৎ কি সেটা মনে হচ্ছে যেন সোনালি রঙের একটা একগুচ্ছ চুল মনে হচ্ছে। ইট লুকস লাইক এ লক অফ গোল্ডেন হেয়ার, অর্থাৎ সেটা মনে হচ্ছে যেন সোনালি রঙের একগুচ্ছ চুল দেখে মনে হলো। এ ড্রন্ট মেরিনস হেয়ার, অর্থাৎ কি ইট মে বি দ্য হেয়ার অফ এ গার্ল হু ড্রন্ট, হতে পারে এটা কোনো ডুবে যাওয়া একটা তরুণীর মাথার চুল মনে হচ্ছে তাদের কাছে। অ্যাবভ দ্য নেটস অ্যান্ড সি, দ্য হেয়ার ইজ ফ্লোটিং অ্যাবভ দেয়ার ফিশিং নেটস ইন দ্য সি, সেই চুলটা যেন কি মনে হচ্ছে সমুদ্রের জালের উপরে ভাসছে দেখে মনে হলো। The rowed foreign across the rolling foam, the fisherman rowed the boat back to land with Mary's dead body through the foam waves, অর্থাৎ কি জেলেরা মেরির যে মৃতদেহ নিয়ে নৌকায় করে ঢেউ পেরিয়ে তারা হচ্ছে কি হয় ফিরে আসে। দ্য ক্রুয়েল ক্রাউলিং ফোম, এখানে হচ্ছে এই যে ক্রুয়েল ক্রাউলিং ফোম, এই যে নদীর যে ফেনাকে কি বলা হচ্ছে, দ্য ফোম ইজ ডিসক্রাইবড এজ ক্রুয়েল অ্যান্ড স্লো মুভিং, অর্থাৎ কি সমুদ্রের ফেনাকে বলা হচ্ছে নির্দয়, যা হচ্ছে ধীরে ধীরে হামাগুড়ি দিচ্ছে। দ্য ক্রুয়েল হাংরি ফোম, দ্য সি ফোম ইজ অলসো কল্ড হাংরি অ্যাজ ইট ইজ স্লাউড ম্যারি, অর্থাৎ কি ফেনাকে বলা হচ্ছে ক্ষুধার্ত, যেটা যেন এটা কি মেরিকে যে গিলে ফেলেছে, মেরি মারা গেছে জন্য এই সমুদ্রের ফেনাকে বলা হচ্ছে হাংরি ফোম, ক্ষুধার্ত। ঠিক আছে, এরপরে খেয়াল করো, টু আর গেভ বিসাইড দ্য সি, মেরি ওয়াজ বারিড নিয়ার দ্য সি হার ফাইনাল রেস্টিং প্লেস, মেরিকে সমুদ্রের ধারে কি হয় কবরস্থ করা হয়। বাট স্টিল দ্য বোটম্যান হেয়ার্ড হার কল দ্য ক্যাটেল হোম, দ্য বোটম্যান স্টিল ফিল লাইক দে হেয়ার ম্যারি কলিং দ্য ক্যাটেল, নাবিকরা এখনো যেন মেরির গরু ডাকার আওয়াজ শুনতে পায়, অর্থাৎ কি মেরি যখন নদী তীরে যেত সে নদী তীরে যেয়ে গরুকে ডাকতো, গরুগুলোকে তার যেহেতু গৃহপালিত তাই তো, অর্থাৎ কি সেই গরুগুলোকে ডাকতো, সেই ডাক যেন এখনো নাবিকরা শুনতে পাচ্ছে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডে, হার ভয়েস সিম টু ইকো অ্যাক্রস দ্য স্যান্ডি শো অফ ডে, মেবি অ্যাজ এ মেমোরি অফ ইস রেড, অর্থাৎ কি মেরির কণ্ঠস্বর যেন এখনো ডি নদীর বালুচরে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে, হয়তো তার স্মৃতি বা আত্মা হিসেবে। অর্থাৎ কি মূলত একটা ভৌতিক একটা যে কাহিনী, মূলত এখানে কিন্তু মিস্ট্রিয়াস রহস্যময় একটা কাহিনী কিন্তু মূলত তুলে ধরা হয়েছে। সব কিছু মিলে এই পোয়েমটাকে যদি আমরা এক্সপ্লেনিং করি বা হচ্ছে যদি একটা গল্পের আকারেও কিন্তু পোয়েমটা মনে রাখতে পারি, যে একটা তরুণী তাকে হচ্ছে পাঠানো হয় ডি নদীর বালুর তীরে পাঠানো হয়, বালুর যে চর সেই তীরে পাঠানো হয় কি করার জন্য, গরু নিয়ে আসতে, এবং সেখানে যে সে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে অবশেষে দেখা যায় সে সেখানে হচ্ছে মারা যায়। সেই প্রকৃতির যে একটা শক্তি আছে, পাওয়ার আছে, ঠিক আছে, এবং প্রকৃতির যে কবল গ্রাসে সে তার মারা যায়, এবং অবশেষে তার দেহটি হচ্ছে সেখান থেকে দেহ অবশেষ সেখানে পাওয়া যায়, এবং হচ্ছে সেই দেহ তার যে শরীর তার যে বডি সেখানে পায় মূলত হচ্ছে বোটম্যান বা নাবিকরা, এবং অবশেষে নাবিকরা তাকে সেই বডিটা নিয়ে সে ডি নদীর বালু তীরে তাকে সেখানে সমাধি করে, এবং অবশেষে দেখা যায় এখনও তারা মনে করে যে ডি নদীর বালুর তীরে সেই মেরি আসছে এবং মেরির কণ্ঠস্বর তারা শুনতে পায়। সব কিছু মিলে এটা মিস্টেরিয়াস একটা কাহিনী বলা যেতে পারে। অর্থাৎ আশা করছি তোমরা পোয়েমটা বুঝতে পারছো, এবং পরবর্তীতে আমরা তোমাদের আরও যে সমস্যাগুলো থাকবে ইংরেজিতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকবে, পাশে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।